দেশের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশিদের এখন অন্য কোনো দেশে যাওয়াটাই স্বপ্ন। আগে যেটা ছিল যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কেউ ভিন দেশে গেলে তাদের বঙ্কিম দৃষ্টিতে দেখা হতো, এখন তো তাদের দেখায় পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টকেও বঙ্কিম দৃষ্টিতে দেখা হচ্ছে। অনেকে মনে করছে আমেরিকা এখন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভেনেজুয়েলার মতো বাংলাদেশের সরকার প্রধানকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানই এতদিন দল পরিচালনা করছিলেন, এবার আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হলেন তিনি। নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে। আসন্ন ভোটে আওয়ামী লীগ যে নেই সেটা পরিষ্কার। জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে। বঙ্গোপসাগরে ভারত জারি করেছে নোটাম। নোটাম জারি করা হয়েছে 500 কিলোমিটার এলাকা জুড়ে। নোটাম জারি করা হয়েছে বিশাখাপত্তনম থেকে। জারি থাকবে আগামী 12 এবং 13 জানুয়ারি। মেয়াদ 12 জানুয়ারি ভোররাত 2:15 থেকে 13 জানুয়ারি সকাল 9টা পর্যন্ত। এই সময়কালে ওই এলাকা দিয়ে বেসামরিক বিমান চলাচল নিষিদ্ধ। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। বাংলাদেশকে নিয়ে নতুন করে আর বিশেষ কিছু বলার দরকার পড়ে না। হাসিনার আমলে দেশটা কেমন ছিল আর বর্তমান তদারকি সরকারের আমলে দেশটার কি হাল হয়েছে সেটা তো এখন ওপেন সিক্রেট। জুলাই যোদ্ধাদের প্ররোচনায় পা দিয়ে তারা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরেছেন। ইউনূস ক্ষমতায় বসার পর থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একের পর এক চমক দেখিয়ে চলেছেন, আর তার সেই চমকে চমকিত হয়েছে আপামর বাংলাদেশবাসী। তারা একদিকে যেমন চমকিত, অপরদিকে তারা পুলকিত। জেনজি প্রজন্ম ইউনূসের উপর ভরসা করেছিল, তার উপর আস্থা রেখেছিল। তারা বিশ্বাস করেছিল ইউনূসের আমলে বাংলাদেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে, তারা দেখবে এক নতুন বাংলাদেশ। তাদের এই স্বপ্ন হিসাবেই রয়ে গেল। দেশের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বাংলাদেশিদের এখন অন্য কোনো দেশে যাওয়াটাই স্বপ্ন। আগে যেটা ছিল যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কেউ ভিন দেশে গেলে তাদের বঙ্কিম দৃষ্টিতে দেখা হতো, এখন তো তাদের দেখায় পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টকেও বঙ্কিম দৃষ্টিতে দেখা হচ্ছে। অভিবাসন দপ্তরে গেলে তাদের এমন ভাবে দেখা হয় যা ইঙ্গিত দেয় তারা বাংলাদেশের কোনো না কোনো একটি চিড়িয়াখানা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। বাংলাদেশে একটি প্রথম সারির গণমাধ্যম একটি খবর প্রকাশ করেছে। খবরের শিরোনাম, বিদেশের দ্বার বাংলাদেশিদের জন্য ছোট হয়ে আসছে। প্রতিবেদন অনুসারে বাংলাদেশের প্রায় 3 কোটি মানুষ প্রবাসে বাস করেন। তাদের মধ্যে অনেকে অবৈধ পথে, অনিয়মিত পথে প্রবাসে গিয়েছেন। বাংলাদেশের অর্থনীতিতে তাদের একটা ভূমিকা রয়েছে, তবে দিন দিন বাংলাদেশিদের জন্য বহির্বিশ্বের পথ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। বিদেশে পড়তে যাওয়া বা ঘুরতে যাওয়া, এমনকি চিকিৎসার জন্য অন্য কোনো দেশে যাওয়া, সব ক্ষেত্রেই ভিসা পেতে তাদের সমস্যা হচ্ছে। কোনো দেশ ঘোষণা ছাড়াই সেটা করেছে। এতে সমস্যায় যেমন পড়েছে শিক্ষার্থীরা, সমস্যায় পড়েছে শ্রমজীবী মানুষ। সমান সমস্যা উন্নত চিকিৎসার জন্য যারা মুখিয়ে আছেন তারা। থাইল্যান্ডের মতো দেশ যারা কিছুদিন আগেও বাংলাদেশিদের ভিসা দিতে কুণ্ঠাবোধ করতো না, এখন তারাও বাকিদের দেখা দেখি ভিসা ইস্যু করা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশিবাসী এদের সকলের কাছে হয়ে উঠেছে অচল। কূটনৈতিক সংশ্লিষ্টরা বলছেন যে অবৈধ অভিবাসীদের কারণে দেশের সুনাম তো ক্ষুণ্ণ হয়েছে, কূটনৈতিক কারণেও কিছু জায়গায় সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে অনৈতিক পন্থা এবং ভুয়ো জটিলতা সুনাম ক্ষুণ্ণ করেছে। এসবের কারণে শ্রম বাজার হারিয়েছে, রেমিটেন্সের মাধ্যমে আর্থিক সুবিধা লাভের পথও বন্ধ হচ্ছে। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে হাসিনা পরবর্তী পর্যায়ে বেশ কয়েক মাস কিন্তু বাংলাদেশিদের ভিসা পেতে অসুবিধা হতো না, কিন্তু এই মুহূর্তে সে দেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক তৈরি হলেও সে দেশের সঙ্গে বাংলাদেশের মাখামাখি চরমে পৌঁছলো। যে মুহূর্তে দেশটার নাম জড়িয়ে গেল ভারতের বুকে সন্ত্রাসী হামলার সঙ্গে, সেই মুহূর্তে কিন্তু এইসব দেশগুলি ভিসার ব্যাপারে কড়া পদক্ষেপ করলো। বাংলাদেশের অবস্থা এখন জলে কুমির ডাঙায় বাঘ। দেশের যে কোনো প্রান্তে গেলেই কিন্তু বিপদ। এরকম পরিস্থিতি হবার কথা ছিল না। বলা হচ্ছে এটা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে। এই মুহূর্তে তিনি তার ব্যক্তিগত রাজনীতি এবং দেউলিয়া হয়ে যাওয়া মার্কিন অর্থনীতির সঙ্গে মোকাবিলা করার জন্য তিনি খুব দ্রুত সম্পদ অর্জন করতে চান। তিনি চেয়েছিলেন কোন রকমে যদি মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যায়, কিন্তু সেই চেষ্টা তার ব্যর্থ হয়েছে। ইরানের সঙ্গে ছায়াযুদ্ধ করার কোনো ইস্যু আমেরিকার সামনে নেই। তারা ইস্যু তৈরির কম চেষ্টা করেনি, সব চেষ্টায় বিফলে গিয়েছে। অনেকে মনে করছে আমেরিকা এখন পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভেনেজুয়েলার মতো বাংলাদেশের সরকার প্রধানকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। অন্যদিকে হাসিনার ওপর ভরসা করে তারা বেশ কিছু বিষয়ে চোখ বন্ধ করে রেখেছিল। দাবি করা হচ্ছে বাংলাদেশে এরকম একটা গণ অভ্যুত্থান হবে সে বিষয়ে ভারতের গোয়েন্দাদের কাছে কোনো রিপোর্ট ছিল না।
তাদের মনে হয়েছিল হাসিনা যেহেতু ক্ষমতায় আছেন তাই তিনি যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবে। কিন্তু গণঅভ্যুত্থানের পর গোটা বিশ্ব দেখলো হাসিনাকে দেশছাড়া করা হয়েছে। কোনো রকমে প্রাণী বাঁচিয়ে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। এখন তিনি কবে বাংলাদেশে ফিরবেন সে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। অপরদিকে পদ্মা পারে সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারিতেই শুরু হবে তারিখ যুগ। কোনো মহল থেকে বলা হচ্ছে বাংলাদেশে তারেকের ফেরার বিষয়ে ভারতের হস্তক্ষেপ ছিল। সাউথ ব্লক থেকে তার কাঁধে বেশ কিছু দায়িত্ব অর্পণ করা হয়, আর সেই দায়িত্বের মধ্যে রয়েছে ভোট পরবর্তী পরিস্থিতিতে হাসিনাকে নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়া। বাংলাদেশের ওপর যে ভারতের আর কোনো প্রভাব নেই তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। মনে করা হচ্ছে জিয়ার শেষকৃত্যে জয়শঙ্করকে ভারতের প্রতিনিধি হিসাবে পাঠানোর মূল উদ্দেশ্য ছিল সেই প্রভাব পুনঃপ্রতিষ্ঠা করা। ইউনূস প্রথম দিকে ভারত বিরোধিতা করেছে, পরবর্তীকালে তিনি যখন ভারতের মন পাওয়ার চেষ্টা করেছিলেন সেই সময় দিল্লি কঠোর অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক মহল মনে করছে আমেরিকা এবং ভারত এখন বাংলাদেশকে আরো কাছে টানার চেষ্টা করছে। তার জন্য যে কোনো পথ অবলম্বন করতে দুই দেশ দ্বিধা করবে না। প্রশ্ন হচ্ছে ভেনেজুয়েলার যে অবস্থা হয়েছে সেই অবস্থার 100 ভাগের 1 ভাগ বাংলাদেশে ঘটলে কি হবে? যদি ধরে নেওয়া হয় যে ট্রাম্প, ইউনূস বা তারেক জিয়া বা বাংলাদেশের কোনো হেভিওয়েটকে মাদুরোর মতো কিডন্যাপ করে নিয়ে গেল, সেক্ষেত্রে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন তার দরকার হবে না। কোনো একজন বাংলাদেশি নাগরিককে আমেরিকা কিডন্যাপ করলে বাংলাদেশের আপামর মানুষ বঙ্গোপসাগরে ডুব দেবে, কারণ তাদের মতে আমেরিকার দাসত্ব করার পরিবর্তে ডুবে মরা ভালো। এদিকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। তার মা খালেদা জিয়ার প্রয়াণে পদটি শূন্য হয়েছিল। কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক রহমানই এতদিন দল পরিচালনা করছিলেন, এবার আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান হলেন তিনি। তবে দলীয় সুপ্রিমো হওয়ায় পরবর্তী সময়টি তার জন্য মোটেই সুখকর হলো না। রবিবার থেকে 4 দিনের জন্য তার বাংলাদেশের উত্তরাঞ্চলের শহরগুলিতে সফর করার কথা ছিল। মোট 9টি জেলায় নির্বাচনী প্রচার এবং অন্যান্য কর্মসূচি ছিল তার। তারেকের দল আনুষ্ঠানিকভাবে পার্টির চেয়ারম্যান ঘোষণার পরে নির্বাচন কমিশন বিএনপিকে বলেছে দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত রাখতে। হাতে আর মাত্র 32 দিন, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট, আর এই ভোটের দিকে নজর রয়েছে সব দেশে। ভারত যেমন তাকিয়ে রয়েছে পাকিস্তান, কড়া নজর রেখেছে আমেরিকা। যদিও সরকার এবং নির্বাচন কমিশন থেকে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, নানা প্রান্তে শুরু হয়েছে ধরপাকড়। বেআইনি অস্ত্র কারবারিদের বিরুদ্ধে সরকারের তরফে করা হয়েছে একাধিক পদক্ষেপ। তারপরেও 35 দিনে 11 জন হিন্দু সংখ্যালঘু খুন হয়ে গিয়েছেন। বাংলাদেশে বইতে শুরু করেছে তাজা রক্তের স্রোত। আর এই অবস্থায় সেদেশের লক্ষাধিক মানুষ আগামী 12ই ফেব্রুয়ারি তাদের নাগরিক অধিকার প্রয়োগ করবেন, নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে। আসন্ন ভোটে আওয়ামী লীগ যে নেই সেটা পরিষ্কার। জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে। অনেকেই মনে করছেন দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে সরকার গঠন করতে চলেছে জিয়ার দল বিএনপি। আসন্ন ভোটে জামায়াত একটি ফ্যাক্টর হয়ে উঠতে চলেছে। যদি দেখা যায় বিএনপি কোনোভাবে ম্যাজিক ফিগার ছুঁতে পারল না, সেক্ষেত্রে তাদের কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করতে হবে। জামায়াতও তাদের সমভাবাপন্ন দলগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারির লড়াই দ্বিমুখী। বিএনপি গোষ্ঠী বনাম জামায়াত গোষ্ঠী। 12 তারিখ ভোট পর্ব মিটে যাবার পর থেকে শুরু হবে গণনার সময় অশান্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবকিছুর দায় নিয়ে বিদায় নিতে হবে ইউনূসকে। এদিকে পাবনা 1 এবং পাবনা 2 আসনে নির্বাচিত সংক্রান্ত সব কাজ আপাতত স্থগিত থাকছে। সংসদীয় কেন্দ্রের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা তৈরি হওয়ায় 2 দেশ কেন্দ্রের ভোটের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার বাংলাদেশের নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাজিদ জানান যে আপিল বিভাগের আদেশ অনুসারে ওই আদালত নতুন করে নির্দেশ না দেওয়া পর্যন্ত আপাতত ওই 2 কেন্দ্রে নির্বাচন কাজ স্থগিত থাকবে। এরকম টান হাই ভোল্টেজ ম্যাচ শুরু হওয়ার মুখে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে তলব করল আমেরিকা। খলিলুর দেশ ছেড়েছেন একেবারে গোপনে। তার এই সফর নিয়ে সরকারের তরফে কোনো বিবৃতি জারি করা হয়নি। কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একজন ভিভিআইপি আমেরিকা গিয়েছেন, আর সেই খবর কি আর চাপা থাকার কথা নয়? চাপা থাকেনি, কিন্তু কি এমন হলো যার জন্য তড়িঘড়ি আমেরিকা দৌড়তে হলো খলিলুরকে? নির্বাচনের মাত্র 1 মাস 2 দিন কেন আমেরিকা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে তলব করলো তা নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে চর্চাও। প্রশ্ন উঠছে আসন্ন ভোট নিয়ে বিশেষ বার্তা দিতেই কি খলিলুরকে তলব করলো ওয়াশিংটন ডিসি? একাধিক সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুরকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে।
একটা প্রান্ত থেকে দাবি করা হচ্ছে খলিলুরের আমেরিকা সফরের উদ্দেশ্য বাণিজ্য নিয়ে সে দেশের সঙ্গে কথা বলা। যদিও এই তত্ত্ব খারিজ করে দিচ্ছে খলিলুরের সঙ্গে দুই মার্কিন কূটনীতিকের সাক্ষাৎকার। ঠিক ছিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করবেন পল কাপুর এবং সার্জিও গোরের সঙ্গে। পাশাপাশি আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা, কিন্তু বিশেষ কারণে সার্জিও গোর দিল্লি চলে গিয়েছেন। একটি সূত্র বলছে ৫,০০০ বাংলাদেশকে সে দেশে ফিরিয়ে দিতে চায় আমেরিকা। ভোটের মুখে আমেরিকা যাতে এই কঠোর সিদ্ধান্তে উপনীত না হয় সেটা নিশ্চিত করতে চায় ঢাকা, আর সেই কারণেই অতি দ্রুততার সঙ্গে খলিলুর আমেরিকা গিয়েছেন। যে দেশটার সঙ্গে বছরখানেক আগেও সম্পর্ক ছিল হার্দিক, সেই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠেছে। এটা লজ্জাজনক যে একজন সরকার প্রধান দায়িত্ব নিয়ে দেশটাকে অন্ধকার দিকে অন্ধকারাচ্ছন্ন করে তুলেছেন। দেশের অর্থনীতি যাদের খাদের কিনারায় চলে গিয়েছে, শিল্প নেই, একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে, দেশে বাড়ছে বেকারত্ব, পাল্লা দিয়ে বাড়ছে দেশ। পদ্মা পাড়ের বেশ কয়েকজন উঠতি নেতা লাগাতার ভারত বিরোধী স্লোগান দিতে চলেছেন, হুমকি দিয়েছেন সেভেন সিস্টার্স কেড়ে নেওয়ার। এমনকি ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে ভারত বিরোধী কাজে যুক্ত করার মতো হুমকিও এসেছে। পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে সংখ্যালঘু নির্যাতন ও নিপীড়ন। অথচ সরকার কিন্তু হাত গুটিয়ে বসে রয়েছে। একটি সরকারের যে দায়িত্ব পালন করার কথা, পদ্মাপাড়ের সরকার সেটা করছেই না। প্রতিবেশী দেশের সঙ্গে যে আচরণ করার কথা ছিল, যে ভূমিকা তাদের নেওয়ার কথা ছিল, তারা সেটা নেয়নি। সরকারের বিদেশ নীতি হয়ে গিয়েছে বিদ্বেষ নীতি। যদি সরকারের দৃষ্টিভঙ্গি বদলে যায়, তাহলে মৌলবাদী শক্তি যে মাথাচাড়া দেবে তার বলার অপেক্ষা রাখে না। কার্যক্ষেত্রে সেটাই হয়েছে। পদ্মাপাড়ে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের নিশানা করা হচ্ছে। পরিসংখ্যান বলছে গত ৩৫ দিনে ১১ জন হিন্দু সংখ্যালঘু খুন হয়েছেন। আগামী দিনের সংখ্যাটা যে বাড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এসব কিছুর সঙ্গে নতুন করে ভারতের উদ্বেগ বাড়িয়েছে পাকিস্তানের সঙ্গে সে দেশের ঘনিষ্ঠতা। দুই দেশের সামরিক কর্তারা ঘন ঘন বৈঠক করেছেন। বাংলাদেশের পরিত্যক্ত সেনাঘাঁটি পরিদর্শন করেছেন পাকিস্তান সেনার বড় কর্তারা। বাংলাদেশের নজর যেমন ভারতের সেভেন সিস্টার্স, সমান নজর সে দেশের উঠতি শস্ত্র গোলফিন নেতাদেরও। ভারতের এই স্পর্শকাতর জায়গায় বাংলাদেশ যাতে কোনোভাবে ছবল দিতে না পারে তার জন্য সাউথ ব্লক পদক্ষেপ করেছে। নতুন ৩টি সেনা ঘাঁটি তৈরি ছাড়াও সীমান্তে নজরদারি আরো কঠোর করেছে। আগে সীমান্ত রক্ষার দায়িত্ব ছিল বিএসএফ, তাদের পাশাপাশি ভারতীয় সেনাকেও সীমান্ত রক্ষার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এরকম ঠান্ডা গরম পরিস্থিতির মাঝে এলো বড় খবর। বঙ্গোপসাগরে ভারত জারি করেছে নোটাম। নোটাম জারি করা হয়েছে ৫০০ কিলোমিটার এলাকা জুড়ে। নোটাম জারি করা হয়েছে বিশাখাপত্তনম থেকে। জারি থাকবে আগামী ১২ এবং ১৩ জানুয়ারি। মেয়াদ ১২ জানুয়ারি ভোররাত ২:১২ থেকে ১৩ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত। এই সময়কালে ওই এলাকা দিয়ে বেসামরিক বিমান চলাচল নিষিদ্ধ। অনুমান করা হচ্ছে নৌসেনা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে। এর আগে গত ২৯শে ডিসেম্বর নোটাম জারি করেছিল ভারত। সে দফায় ওড়িশার চাঁদিপুর থেকে বঙ্গোপসাগরে দূরপাল্লায় ক্ষেপণাস্ত্র পিনাকার সফল পরীক্ষা চালায়। একই সঙ্গে গত ২৩শে ডিসেম্বর সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়, যেখানে সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী সেদিন ডিআরডিও কালাম 4 সিরিজের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় ভারত। অপরদিকে পাকিস্তান আবার উত্তর আরব সাগরে নোটাম জারি করে, যদিও তাদের নোটামের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নোটাম জারি করা হয় ৮ এবং ৯ জানুয়ারির মধ্যে। নোটামের মেয়াদ ছিল ৮ই জানুয়ারি ভোররাত ৩টে থেকে ৯ জানুয়ারি দুপুর ১টা পর্যন্ত।